শুভেচ্ছা সবাইকে। আজকের পাঠে আমরা জসিমউদ্দিনের অসাধারণ কবিতা রূপাই নিয়ে আলোচনা করব। এই কবিতায় গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য, প্রকৃতির সঙ্গে মানুষের অঙ্গাঙ্গিন মিল এবং একজন কৃষকের কর্মদক্ষতা ও চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। রূপাই নামের এই ছেলেটি শুধু গ্রামের কাজেই পারদর্শী নয়, বরং তার সহজ সরল স্বাভাবিক স্বভাব ও সাহসিকতা গ্রামের মানুষের চোখে তাকে বিশেষ করে তোলে। আজ আমরা কবিতার মাধ্যমে গ্রামীণ জীবন, কৃষকের চরিত্র এবং প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করব। পাশাপাশি রূপাই চরিত্রের অভিনয় ও আবৃত্তির মাধ্যমে তার জীবন ও কর্মকৌশলকে আরও প্রাণবন্তভাবে অনুভব করার চেষ্টা করব। বইয়ের 111 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। রূপাই। জসিমউদ্দিন এই গাঁয়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেশে নবীন তৃণের ছায়া, জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু, বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেশে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল, কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি, কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দতের কালি দিয়েই কেতাব কোরআন লেখি, জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, সোনায় যে জন সোনা বানায়, কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার, কালোয় যে জন আলো বানায়, ভুলায় সবার মন, তারির পদরজের লাগি লুটায় বৃন্দাবন, সোনা নহে, পিতল নহে, নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে জুড়ায় যেন বুক, যে কালো তার মাঠেরই ধান, যে কালো তার গাও, সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও, আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি, খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি, জারির গানে তাহার গলা উঠে সবার আগে, শাল সুন্দি বেত, যেন ও সকল কাজেই লাগে, বুড়োরা কয়, ছেলে নয় ও, পাগালো লোহা যেন, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন, যদিও রূপা নয়কো রূপাই, রূপার চেয়ে দামি, এক কালেতে ওরি নামে সব গা হবে নামি, শব্দার্থ ও টিকা, ভ্রমর, ভোমরা, ভীমরুল, নবীন তৃণ, কচি ঘাস, জালি, কচি, সদ্য অঙ্কুরিত, শাওন, শ্রাবণ, বঙ্গাব্দের চতুর্থ মাসের নাম, কালো দত, লেখার কালি রাখার পাত্র বিশেষ দোয়াত, গরব, গর্ব, অহংকার, রামধনুকের হার, অর্ধবৃত্তাকার রংধনুকে গলার হার হিসেবে কল্পনা করা হয়েছে, পদরজ, পায়ের ধুলা, চরণধুলি, বৃন্দাবন, মথুরার নিকটবর্তী হিন্দুদের তীর্থস্থান, সিনান, স্নান, গোসল, উজ্জ্বল, উজ্জ্বল, দীপ্তিমান, আখড়াতে, নৃত্যগীত শিক্ষা ও মল্লবিদ্যা অভ্যাসের স্থান, শাল সুন্দি বেত, শাল অর্থ শালগাছ বা মূল্যবান কাঠ, সুন্দি এক প্রকারের বেত, একত্রে বিবিধ কাজের প্রয়োজনীয় উপকরণ। কবিতায় রূপাইকে এমনই উপকারী হিসেবে দেখানো হয়েছে। জারি গান, শোকগীতি, কারবালার শোকাবহ ঘটনামূলক গাথা। পাগালো, ইস্পাত, পাগাল লোহা বলতে ইস্পাতসম কঠিন লোহাকে বোঝানো হয়েছে। পাঠের উদ্দেশ্য, এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা বাংলাদেশের গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসতে পারবে। তারা গ্রামীণ সৌন্দর্য সম্পর্কেও অবহিত হবে। সর্বোপরি শিক্ষার্থীরা প্রকৃতির পটভূমিতে গ্রামীণ কৃষকের শৈল্পিক রূপ অনুধাবনও করতে পারবে। পাঠ পরিচিতি। কবি জসিমউদ্দিন রচিত নকশি কাঁথার মাঠ নামক কাহিনী কাব্যের এই অংশটুকু রূপাই কবিতা নামে সংকলিত হয়েছে।
এই কবিতায় কবি গ্রামবাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রামবাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচি মুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। কালো কালি দিয়েই পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে রাখাল ছেলের কালো রং মোটেই খারাপ কিছু নয়। কালো কৃষকটি আখড়াতে বা জারির গানে যেমন দক্ষ তেমনি সকল কাজে পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এ কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে। কবি পরিচিতি। কবি জসিমউদ্দিন ১৯০৩ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩১ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ পাশ করেন। কর্মজীবনের শুরুতে তিনি ৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। পরে সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। ছাত্রজীবনেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তার লেখা কবর কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়। তার কবিতায় পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাওয়া যায়। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবিহৃদয় যেন এক হয়ে মিশে আছে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশি কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক, বেদের মেয়ে, উপন্যাস, বোবা কাহিনী, গানের সংকলন। রঙিলা নায়ের মাঝি। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু ১ পয়সার বাঁশি। ডালিম কুমার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডি.লিট ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের ২১শে পদক পেয়েছেন। ১৯৭৬ খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। ক রূপাই কবিতা অবলম্বনে একজন গ্রামীণ কৃষকের চরিত্রে অভিনয় করে দেখাও। অভিনয় পরিকল্পনা। রূপাই চরিত্রে অভিনয়। চরিত্র রূপাই গ্রামের কৃষক ছেলে। উপকরণ ধানের শাখা বা কচি লতা, হাতের কাজের জন্য বাঁশের লাঠি, আখড়ার জন্য খেলাধুলার কোনো সহজ উপকরণ, বল বা পাথর, হালকা কাঁচা কাপড় বা পল্লী চেহারা অনুযায়ী সাজ। দৃশ্য নির্দেশিকা। গ্রামের প্রাকৃতিক পরিবেশে রূপাই। ছাত্রটি ধানের মাঠে দাঁড়িয়ে ধানের পাতা স্পর্শ করবে। হালকা দৌড় বা পাতা ছোঁয়ার ভঙ্গি করে দেখাবে কিভাবে সে মাঠে খেলাধুলা ও কাজ করে। মুখে হাসি থাকবে, যেন তার মুখে জড়িয়ে গেছে হাসি কথাটির প্রতিফলন ঘটে। আখড়ায় দক্ষ রূপাই। বাঁশের লাঠি নিয়ে আখড়ার ভঙ্গিতে নাচ বা কসরত দেখানো। জারি গানের সঙ্গে সঙ্গমে ভঙ্গি প্রদর্শন করবে। সবাইকে সাহায্য করতে এগিয়ে আসা এবং কাজের মধ্যে পারদর্শিতা দেখানো। গ্রামের মানুষদের সঙ্গে সম্পর্ক। অন্য শিক্ষার্থীকে ধান কাটা, খেলাধুলা বা কাজের সহায়তা দেখানো। কথোপকথনের মাধ্যমে বোঝানো, রূপাই যেমন বাপের ছেলে, সবাই তাকে মানে। চূড়ান্ত দৃশ্য। মাঠের ধান, গ্রামের সৌন্দর্য, নিজের কর্মদক্ষতা এবং প্রাকৃতিক মিলনের সাথে মিলিয়ে ছোট নৃত্য বা ভঙ্গি প্রদর্শন। শেষে একটি হাসি বা গর্বের ভঙ্গিতে চূড়ান্ত দৃশ্য সমাপ্ত করা। অভিনয়ের টিপস। মুখমণ্ডল। কাঁচা মুখের সরলতা ও হাসি বজায় রাখবে। হাত পা, লাউয়ের মতো সরু বাহু, খেলার সময় নরম ভঙ্গি। কণ্ঠস্বর, জারি গান বা কাজে ব্যস্ত অবস্থায় স্বাভাবিক কণ্ঠ ব্যবহার। চেতনা, গ্রামের সঙ্গে রূপাইয়ের সম্পর্ক ও শ্রমের গর্ব প্রকাশ করা। খ তোমাদের সংগৃহীত গ্রামীণ ছড়া বা লোকছড়া শ্রেণীতে প্রদর্শনের আয়োজন করো। গ্রামীণ ছড়া, লোকছড়া প্রদর্শন পরিকল্পনা। উদ্দেশ্য, শিক্ষার্থীরা বাংলাদেশের গ্রামীণ জীবন
সংস্কৃতি ও লোকসংস্কৃতির সঙ্গে পরিচিত হবে। ছড়া ও লোকছড়া আবৃত্তির মাধ্যমে গ্রামের রীতিনীতি, খেলাধুলা, প্রকৃতি ও শ্রমের ছবি উপস্থাপন করা হবে। প্রস্তুতি। সংগৃহীত ছড়া, লোকছড়া। শিক্ষার্থীরা আগে থেকে গ্রামীণ ছড়া ও লোকছড়া সংগ্রহ করবে। উদাহরণ: আয় রে আয় ঘরে বেড়াতে, কাক কাক কাক, লাল লাল ফুল ফুটেছে, অথবা স্থানীয় গ্রাম থেকে শোনা ছড়া ব্যবহার করবে। দল ভাগ। ক্লাসকে ছোট ছোট গ্রুপে ভাগ করা, ৩-৫ জন প্রতি দল। প্রতিটি দল একটি ছড়া বা লোকছড়া নির্বাচন করবে। প্রদর্শনের ধাপ। উদ্বোধন। শিক্ষক, অধিনায়ক ছোট আলোচনা করবে, ছড়া ও লোকছড়ার গুরুত্ব, গ্রামীণ সংস্কৃতির সঙ্গে সম্পর্ক। আবৃত্তি প্রদর্শন। শিক্ষার্থীরা আবৃত্তি করে, সঙ্গীত বা হাতের ভঙ্গি ব্যবহার করতে পারবে। ছড়ার আঙ্গিক অনুযায়ী সাজ বা প্রাকৃতিক উপকরণ, পাতা, ফুল, বাঁশের লাঠি ব্যবহার করা যাবে। নাট্যাভিনয় সংযোজন, ঐচ্ছিক। যদি ছড়া গল্পের মতো হয়, তা ছোট নাট্যাভিনয়ের মাধ্যমে প্রদর্শন করা যাবে। যেমন: রূপাই বা অন্য গ্রামীণ চরিত্রকে খেলার দৃশ্যে দেখানো। ফিরে আলোচনা। প্রতিটি দলের পরিবেশনার পরে সংক্ষিপ্ত আলোচনা, কোন ছড়া, লোকছড়া কেমন গ্রামীণ জীবনচিত্র ফুটিয়ে তুলেছে। টিপস: ছড়া উচ্চারণ স্পষ্ট ও আনন্দমুখর হোক। গ্রামীণ পোশাক বা সাজ ব্যবহার করলে পরিবেশ আরও প্রাণবন্ত হবে। দলীয় সহযোগিতায় অভিনয় করলে শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী হবে। নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। ১. রূপাই কবিতাটি পল্লিকবি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? খ. নকশি কাঁথার মাঠ। ২. কবি চাষির ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন? খ. জালি লাউয়ের ডগা। ৩. কালো দতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি, চরণটির কালো দত বলতে যা বোঝানো হয়েছে তা হল: আই. লেখার কালি রাখার পাত্রবিশেষ। ই. দোয়াত। নিচের কোনটি ঠিক? খ. আই ও ই। নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। ভোরের প্রকৃতিতে শিশিরে ভেজা কচি ঘাসের হালকা সবুজ রং আমাদের আকর্ষণ করে। মনে হয় সবুজ ঘাস এক মায়াময় ছায়া বিস্তার করে আছে। এই ছায়া আমাদের মনে কোমল অনুভূতির সৃষ্টি করে। ৪. উদ্দীপকের সাথে রূপাই কবিতার যে চরণটির মিল পাওয়া যায় তা হল: খ. তার সাথে কে মাখিয়ে দেশে নবীন তৃণের ছায়া। ৫. উদ্দীপক ও রূপাই কবিতায় কবির কোন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়? ক. প্রকৃতিপ্রীতি। সৃজনশীল প্রশ্ন। ১. পল্লীগ্রামের পিতৃহীন এক দুরন্ত বালক ছমির শেখ। ফসল বোনার ওস্তাদিতে ১০ গ্রামে তার সুনাম আছে। বন্যা খরা তথা গ্রামের শত বিপদে বৃক্ষের ছায়ার মতো তাকে সবাই কাছে পায়। যাত্রাপালার অভিনয় তার জুড়ি মেলা। ভার। গ্রামের সবাই তাকে স্নেহ করে, যেমন প্রকৃতি করে গ্রামকে। ক. চাষির ছেলের গা খানি দেখতে কেমন? চাষির ছেলের গা খানি কবিতায় যেমন বর্ণনা আছে তা হল: শরীরের রং শাওন মাসের তমাল তরুর মতো, অর্থাৎ সবুজাভ বাদামি। প্রকৃতির সঙ্গে মিশে থাকা। বাহু লাউয়ের কচি ডগার মতো সরু, কাঁচা ও কোমল। সাধারণ চেহারা রোদে পুড়ে তার চেহারা কালো হয়ে গেছে, কিন্তু তা কোনোভাবে খারাপ নয়, বরং কাজে দক্ষতার চিহ্ন। সংক্ষেপে বলতে গেলে রূপাইয়ের গা হল কালো, মোলায়েম, প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলিত এবং কর্মক্ষমতার প্রতীক। খ. চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় চরণটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় চরণটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে রূপাই শরীরের রঙে কালো হলেও তার মন, শক্তি ও কর্মদক্ষতা তাকে বিশেষ করেছে।
সে শুধু শারীরিকভাবে শক্তিশালী নয়, বরং মেধাবী, সৎ ও সকল কাজে পারদর্শী। গ্রামীণ জীবনের ছোট ছোট কাজে তার উদ্যম ও দক্ষতা পুরো গ্রাম ও সমাজে প্রশংসা পায়। অর্থাৎ, কালো রং কোনোভাবে নীচ বা কম নয়, বরং গ্রামের মানুষের চোখে রূপাই জয়ী ও মূল্যবান। সংক্ষেপে, কবি রূপাইয়ের শারীরিক রং নয়, তার গুণ ও কাজের মাধ্যমে কৃতিত্ব তুলে ধরেছেন। গ. উদ্দীপকের ছমির শেখের সাথে রূপাই কবিতার রূপাই চরিত্রের যে সাদৃশ্য রয়েছে তা বর্ণনা করো। উদ্দীপকের ছমির শেখ এবং রূপাই কবিতার রূপাই চরিত্রের মধ্যে সাদৃশ্য হল গ্রামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। ছমির শেখের মতোই রূপাইও গ্রামের কাজে পারদর্শী এবং গ্রামবাসীর কাছে অত্যন্ত প্রিয়। যেমন ছমির শেখ বিপদে ও কর্মে সবাইকে সাহায্য করে, রূপাইও আখড়া, খেলাধুলা ও কৃষিকাজে সক্রিয়। কর্মদক্ষতা ও প্রতিভা। ছমির শেখ ফসল বোনার ওস্তাদি ও যাত্রাপালার অভিনয়ে সুনিপুণ, রূপাইও জারি গানে ও আখড়ার কাজে বিশেষ দক্ষ। উভয়ের গুণাবলীর কারণে গ্রামবাসী তাদের বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা দেয়। প্রকৃতির সঙ্গে মিলন। ছমির শেখকে গ্রামের প্রকৃতির মতো সবাই স্নেহ করে, রূপাইও প্রকৃতির অংশ হিসেবে চাষের মাঠ, ধান, আকাশ, কচি ঘাসের সঙ্গে খাপ খাইয়ে থাকে। ছোট বয়সেও কর্তৃত্বপূর্ণ ও প্রভাবশালী। দুজনেই ছোট বয়সে গ্রামে সবার বিশ্বাস ও মনোযোগ অর্জন করেছে, যা তাদের চরিত্রকে বিশেষ করে তোলে। সংক্ষেপে, উভয় চরিত্রই গ্রাম ও প্রকৃতির সঙ্গে মিলিত। কর্মদক্ষ, সবার প্রিয় ও স্নেহিত, তাই ছমির শেখ ও রূপাই একে অপরের সাথে চরিত্রগত দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। ঘ. উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র, যুক্তিসহ বিশ্লেষণ করো। উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র কারণ সদৃশতা। উদ্দীপকে ছমির শেখের গ্রামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, কর্মদক্ষতা ও সবার প্রিয় হওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। রূপাই কবিতাতেও রূপাই গ্রামীণ জীবনের অংশ, গ্রামের মানুষের স্নেহ সম্মান ও পারদর্শিতার প্রতীক। অর্থাৎ, উভয় চরিত্রে গ্রামীণ জীবনের মানুষপ্রেম ও কর্মশক্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণতা নেই। উদ্দীপক শুধুমাত্র চরিত্রের গুণাবলী ও গ্রামের সঙ্গে তার সম্পর্ক দেখায়, কিন্তু কবিতায় আরও প্রাকৃতিক দৃশ্যাবলী, রূপাইয়ের শারীরিক বৈশিষ্ট্য, খেলাধুলা ও আখড়ার দক্ষতা, কালো রঙের মাধ্যমে মানবগুণের প্রতিফলন রয়েছে। এই সব দিক উদ্দীপকে বলা হয়নি। মূল ভাবের সংক্ষিপ্ত প্রতিফলন। কবিতার মূল ভাব হল গ্রামীণ প্রকৃতি ও কৃষকের শ্রমমুখর জীবন। রূপাইয়ের চরিত্র ও তার কর্মদক্ষতা উদ্ভাসিত করা। উদ্দীপক এই ভাবের একটি ছোট অংশ, চরিত্রের কর্মদক্ষতা ও গ্রামীণ জীবনের প্রিয়তা তুলে ধরেছে, সম্পূর্ণ কবিতার সমগ্র ভাব প্রকাশ করতে পারে না। উপসংহার। অতএব, উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র, কারণ এটি কবিতার চরিত্র ও গুণাবলীর একটি অংশ দেখালেও সমগ্র কবিতার প্রাকৃতিক চিত্র, শারীরিক বর্ণনা ও গ্রামের জীবনের পূর্ণ চিত্র উপস্থাপন করে না। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।